হর্ষ, ছি। হর্ষ, এসে জড়িয়ে ধরি। তুই আর মাগ, এখানে এসো, আমরা খালি গায়ে আরো ভালো লাগবে, এসো। হর্ষ, আমি ব্রাশ আনতে ভুলে গেছি। হ্যাঁ শঙ্কর, বলো। তোমরা কি মানুষ? এতটা হার্টলেস কিভাবে হতে পারো? ওর খুশির দিনে তো তোমরা এত মজা করেছিলে যে কি বলবো। আর দুঃখের দিনে বলছো যে এটা ওর সমস্যা, এভাবে একা ছেড়ে দিলে। আরে ও কষ্ট পাচ্ছে, ওর সাথে কথা বলো, সমস্যা থেকে বেরোনোর উপায় অন্তত ওকে বলে দাও। এইটুকু বেসিক সেন্স নেই? ছি ছি। ফোন করে না বকলে তোমরা কখনোই আসতে না, আমি জানি। এই হর্ষ, তুমি এত আপসেট কেন? হ্যাঁ, বিয়ে বাতিল হওয়ার জন্য নাকি মেয়েটা তোমাকে রিজেক্ট করেছে বলে? হ্যাঁ, সে আমাকে রিজেক্ট করেছে বলে নয়, আমি নিজেকে রিজেক্ট করেছি বলে। কি বলছে? এরকম বলো না। আমি ওই মেয়েদের যে প্রশ্নগুলো করেছিলাম তা আমার ছিল না, কিন্তু হ্যাঁ, উত্তরগুলো আমার ছিল। আর যদি আমি এই উত্তরগুলো পছন্দ না করি, তার মানে আমি নিজেকেই পছন্দ করি না। হেই, এসব বাজে চিন্তা করো না কিন্তু। বিয়ের অর্থ কি? এলিজিবিলিটি। তুমি বিয়ে করার জন্য এলিজিবল কিনা? তুমি তাই 100% মোস্ট এলিজিবল ব্যাচেলার। পরের বছর একটা খুব সুন্দর মেয়ের সাথে তোমার বিয়ে হবে, তুমি সুখে থাকবে। বিয়ে কি তুমি কি জানো? খুব সহজ। তার চাহিদা আমি মেটাবো, আর আমার চাহিদা সে মেটাবে, ব্যাস। তোমার চারপাশে অনেক হ্যাপি কাপল আছে, দেখবে। বিশ্বাস করো, কনফিউজ হয়েও না। এই গণেশ, সরি গণেশ স্যার, ও বুঝেছে কিনা জানি না, তবে আমি বুঝেছি। মিটিং শেষ, ড্রিঙ্ক নাও, ম্যাগি খাও, যাও, শেষ করো। ও আমাকে জোর করে হাসাচ্ছে কেন? ও এরকমই। হ্যালো, আমার ভাই কেমন আছে? কি বলি? ভালোই তো। ওকে, বাই। আমি বলছিলাম হ্যালো হ্যালো। সত্য, আসলে আমার সাথে একটা ভালো করে কথাও বলে না কখনো। আবার তোমার জন্য মেয়ে খুঁজতে শুরু করেছে। কেন তোমার বিয়ে নিয়ে এত তাড়াহুড়ো করছে? লাইফটা এনজয় করতে দিচ্ছ না? হ্যাঁ ঠিক আছে, গণেশ স্যারের বাড়িতে 25তম বার্ষিকী পার্টি হচ্ছে, আমার সাথে চলো। আমি এই বিবাহের অনুষ্ঠান এবং পার্টি দেখে ক্লান্ত, দূর, বুঝলে? হ্যাঁ, যাই হোক, যাও, রেডি হও গিয়ে। চলো চলো চলো, পার্টি করি। কি হয়েছে? কিছু না, ঠিক আছে, আমি ওকে। For another 25 years of marriage. কি হয়েছে? 2 মিনিট, আমি আসছি এক্ষুনি। না মানে বলছিলাম যে চাইলে বলতেই পারেন। হ্যাঁ বলবো, কি বলবো? সেই বিয়ের পর থেকে সব সময় আমার বাবা মা, ওর বাবা মা, আত্মীয়রা সেই একই কথা বলে। এখন একজন অবিবাহিত ছেলে হলেও আমাকে পরামর্শ দিতে এসেছো। নতুন আর কি বলবে তুমি? ঠিক কি হয়েছে বলুন তো? ডার্লিং, এই যে কি রেডি হওনি তুমি? আসছি। গেস্ট আসতে শুরু করে দিয়েছে তো। তোমার জন্য কি এনেছি জানো? 50 লাখের 2 ক্যারেট ফাইন কাট হীরের আংটি। হ্যাপি অ্যানিভার্সারি। আমি ড্রিঙ্ক করতে যাচ্ছি, আমাকে আজ থামিও না, আমি খুব মজা করব। যা চেয়েছিলে তাই এনে দিয়েছি, আমার কাজ শেষ। হীরের আংটি এনেছে, এটাও জানে না আমি ঠিক কি চাই। কিন্তু তাও আমাকে অ্যাডজাস্ট করতে হবে। আমি বছরে 365 দিন একই কাজ করি। আমার কষ্ট নিয়ে কোনো ধারণাই নেই। আমি তোমাকে কেন এসব বলছি? আমি এই রিং এর মধ্যে স্বামীর ভালোবাসা খুঁজে পাই না। আমি চাই যে আমাকে কাছে টেনে নিক। আমার জন্মদিন, তার জন্মদিন আর বিবাহ বার্ষিকীতেও।
সেটাই আমার জীবনে নেই। ডার্লিং, তুমি কোথায়? হ্যাঁ, আসছি। আমি কারোর জন্য মানিয়ে নিব না, আমিও চাই না কেউ আমার জন্য মানিয়ে নিক। চলে যাচ্ছ বলে দুঃখ পাচ্ছ না তো? না, তুমি আসছো তো লন্ডনে, মজা করব। ওকে। এ কি, আমি ভেবেছিলাম পার্টিতে তোমার ভালো লাগবে, তোমাকে তো আরো ডাউন দেখাচ্ছে। কি হয়েছে? ম্যারিড লাইফ আসলে কি? আমাকে এটা জিজ্ঞাসা করছো কেন? তোমার কি কিছু লাগবে ডার্লিং? আরে না না, তোমার জন্য স্পেশাল কিছু আনছি, ম্যাগি মশলা উইথ স্প্রিং অনিয়ন। তোমার মুড একদম ঘুরে যাবে। হ্যাঁ হ্যাঁ। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। জানি না বিয়ে ভাঙায় তোমার কতটা খারাপ লেগেছিল, কিন্তু আমার সত্যিই খারাপ লেগেছিল। এখন তোমার দিদি আর আমি একসাথে আর নেই। তোমার বিয়ের পর আমরা সবাই বলে দিতাম যে আমরা বিয়েটা ভাঙতে চাই। কি হয়েছে? ও বুঝতে চায় না যে আমি ওদের জন্য কতটা খাটছি। লাক্সারিয়াস লাইফ চায়, আমাকেও পাশে চায়। এটা কি করে সম্ভব? তোমার দাদাকে যখন বলি, সে বলে তার বিয়েটাও খুব ভালো নেই। আরো বলেছে যে তোমার বাবা মাকে বাইরে হ্যাপি দেখালেও তারাও একে অপরের সাথে বিরোধ করে। এই, তোমার কিছু বলার থাকলে ভিতরের ঘরে গিয়ে বলো। কি ব্যাপার, আমার বলে উঠবে নাকি? দেখি বেডরুম, বেরো। আমি বিয়ে আর এইসব ঝগড়ার কারণ বুঝি না। বসো। বেসিক্যালি ম্যারিড লাইফ কি তা কেউ জানে না। কখনো কখনো কম্প্রোমাইজ যদি করতে পারো তো ঠিক আছে, যদি না হয় বিয়ে ভেঙে যায়। কিন্তু তোমার প্রশ্নটা বেশ ভালো ছিল। আমরা কোটি কোটি টাকা কামাই, তবুও জানি না তারা আসলে কি চায়। যদি তুমি উত্তর খুঁজে পাও আমাকে জানিও। শুধু বিয়ের জন্যই এলিজিবল হওয়া যথেষ্ট নয়, বিয়ের পরের জন্য যোগ্য হতে হবে। তোমার কি মনে হয় এর জন্য এলিজিবিলিটি দরকার? কি করছো? ওর গল্পে 365 দিনে 3টা অন্তত রোমান্টিক দিন ছিল, কিন্তু আমাদের তো তাও নেই। মানে? গত বছর আমার জন্মদিন ভুলে গেছিলে। সানা প্লিজ ছাড়ো না। ভাই শোনো না, মনে হয় না আমাদের আর গল্প শোনা উচিত, বুঝলে? কি বলো? তুমি কোথায় যাবে বলো, ছেড়ে দিচ্ছি। না, তুমি বলতে থাকো তো। আমি বুঝলাম বিভার চিন্তা ভাবনা ঠিক, আর এটাও বুঝি যে ও আমার ব্যাপারেও ঠিক ছিল। আমি জানি না বিয়ের মানে কি, আমি জানি না আমি কেমন মেয়ে চাই, আর হ্যাঁ, আমি নিজের সম্পর্কেও বেশি জানি না। আমার মনে হয় আমার অন্য পথ বেছে নেওয়া উচিত। আমার জানা উচিত আমি কি। আমি বিভার সমস্ত প্রশ্নের উত্তর জানার সিদ্ধান্ত নিই। আমরা আমাদের লাইফ পার্টনারের সাথে 9,000 রাত কাটাই, প্রায় একসাথে 25,000 মিল খাই, একসাথে শত শত ছুটিতে কাটাই, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লাখ লাখ বিষয়ে কথা বলতে হয়। ফিউচার কোম্পানির সাথে আমাদের কোম্পানির টাই আপ খুব গুরুত্বপূর্ণ। তুমি করছোটা কি বলো? কি হচ্ছে? ফিউচার কোম্পানির টিম ইমপ্রেস নয়, তাই তারা টাই আপ চায় না। তাহলে টাই আপ হবে না? না, আপনি জানেন টাই আপ তো আমাদের জন্য কতটা জরুরি? আপনারা বুঝতে পারছেন কি? তারা কোথায়? ওই ক্যাফেটেরিয়ায়। প্লিজ আমার কথা শোনো। ইমপ্রেসড? কি ইমপ্রেসড? এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের সাথে টাই আপ করা ঠিক হবে না। আই এম ইমপ্রেসড। আমরা বিজনেস করতে চেয়েছিলাম, আপনার কোম্পানির প্রফিট আর লস দেখলাম, তাতে আমার কোম্পানির ডাইমেনশন আর ওয়ার্থ বুঝেছি। সহজ ব্যাপার। কফি?
আমি কফি খাই না। ওকে, আরেকটা কফি কার জন্য? তোমার জন্য। আমি তো এক্ষুনি বললাম তোমাকে। তাও ট্রাই করে দেখতে পারেন। এই একটা গেম খেলা যাক। আর সোনার সামনে এত কনফিডেন্ট। তুমি তোমার ডাইমেনশন মেনে খেলেছো, কিন্তু এখানে অন্য একটাও আছে। দেব, আমাদের কোম্পানির লাভ ক্ষতির স্টেটমেন্ট দেখেছো, কিন্তু কমিটমেন্ট আর স্টাফদের হার্ডওয়ার্ক দেখোনি। আমরা ব্যালেন্স শিট চেঞ্জ করতে পারি, এটা আমাদের এক্স ফ্যাক্টর। আমরা ভালো বিজনেস করতে চাই। কফি কেবল শব্দ নয়, এটাও একটা টেস্ট। ইমপ্রেসড। ফিউচার কোম্পানির সাথে আমাদের কোম্পানির টাই আপটা হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন। সেলিব্রেশন দরকার। এক মিনিট, আসছি। আরে হ্যাঁ, ইউএসএ তে চিনু নামে কারোর সাথে দেখা করেছিলে? হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানলে? ওদের সাথে আমাদের টাই আপ হলো আজ। ওর সাথে কফিও খেয়েছো? না, কফি খেতে বাধ্য করেছি। তার পরিবার আমাদের সাথে কফি খেতে এসেছে। ভালো জিনিস ঠিক সময় আসে। ও আচ্ছা, এই ঠাট্টা বন্ধ করো। ঠাট্টা না হাস্যা, তারা আমাদের এখানে বিয়ের সম্বন্ধ এনেছে। সম্বন্ধ? কি বলছো? দাও, এই এই বাবা, তোমার পছন্দতে আমি রাজি হইনি, তবে এনারা আমার বাড়ি এসছেন তাই আমি রাজি হলাম। বাবা, বিয়ের 2 দিন আগে এখানে চলে আসবে। হ্যাঁ, রাখলাম। যা শুনলাম তা কি সত্যি? একবার মাত্র দেখে এই মেয়েটা তোমার বিয়ে করতে রাজি হয়ে গেল? কি বলছো? সুপার ভাই, কনগ্রাচুলেশনস। মজা করা বন্ধ করে ওর কথাটা শোনো। চালিয়ে যাও ভাই। আমি ভাবতাম বিভা ছাড়া আর কেউ জানে না কিভাবে লাইফ পার্টনারের সাথে থাকতে হয়। আমি যথাসাধ্য সব করেছিলাম ওকে আমার জীবন সঙ্গী করতে। তুমি চাও, কিন্তু তোমার বাবা মায়েরও একটা সম্মতি প্রয়োজন। আর তার আগে বিভাকে বোঝানো দরকার ছিল। আমি সবাইকে বলেছিলাম আমি বিয়ে 2 দিন আগে চলে আসব, কিন্তু আমি 10 দিন আগে বিভার সাথে দেখা করতে চলে গিয়েছিলাম। প্লিজ আগে তোর মা বাবাকে জানা কিন্তু। কি জানবো? এই বিয়েতে মত না থাকলে আগে তাদের জানানো উচিত ছিল, তাই না? কিন্তু এই মেয়েটা, আমি ওকে বলবো যে আমি ওর জন্য সঠিক ব্যক্তি নই। আমার সমস্ত প্রশ্নের উত্তর বিভা। এই হাই আন্টি, তুমি কে? গেস করো। কি জানি। ও তুমি? বিভার সাথে দেখা করতে চাই আন্টি। এখানে নেই। কখন ফিরবে? ফিরবে না, ও বাড়ি ছেড়ে চলে গেছে। কি হয়েছে আন্টি? তুমি জানো কেন আমার স্বামী তোমার কেসটা উইথড্র করেছিল? চলো চলো। অনেক হয়েছে, কেসটা আবার ফিরিয়ে নাও।
কিন্তু কেন ও এগুলো ও- সব আমার কথা, বুঝতে পারছো? এসব ছাড়ো। তখন থেকে ওদের মধ্যে ঝামেলা। কোন ছেলে এসব বলে লোকে তাও মেনে নেয়, কিন্তু যদি কোনো মেয়ে এগুলো বলে সবাই তাকে ছিচিৎকার করবে। আমরা যদি তোমাকে এই কথাটা জিজ্ঞেস করি তাহলে তুমি সব বাজে কথা বলবে, তাই না? তুমি কি চাও বলো তো? তোমরা 25 বছর ধরে বিবাহিত, তাই না? তাহলে তুমি বলো কি আশা করা উচিত? আমি ভেবেছিলাম আমি তোমাকে একটা ভালো ছেলের সাথে বিয়ে দেবো, কিন্তু না, তোমাকে এক্ষুনি বিয়ে করতেই হবে। সুইগি থেকে আমার জন্য বড় অর্ডার করবে? উনি একের পর এক পাত্র আনেন আর রিজেক্ট করতে থাকে। ও সব মজা করে উড়িয়ে দেয়। যদি দেখতে কতটা এক্সাইটেড ছিল, শেষে বিভা একজনকে সিলেক্ট করেছিল। আমিও স্বস্তি পেলাম যে আমার মেয়ে বিয়ে করতে চলেছে, কিন্তু জানি না হঠাৎ কি হলো। হঠাৎ বললো যে ও ঠিক লোক নয়। তারপর তার বাবা তাকে এর জন্য বকাঝকা করতে থাকে, কারণ জিজ্ঞাসা করে। শেষেও মজা করা বন্ধ করে দেয়। ও বাবার চাপ নিতে পারেনি। ও ঠিক করে নেয় যে ও বিয়েই করবে না, আর বাড়ি ছেড়ে চলে যায়। শোনো, আমি জানি না তুমি কেন ফিরে এসেছো, কিন্তু আমার মেয়েকে তুমি এখন আর কষ্ট দিও না। আমি বলতে পারবো না যে বিভাকে আমি খুশি করে দেব, তবে আমি এটা বলছি যে আমি কখনোই তাকে দুঃখ দেব না। তোমার মেয়ে বাড়ি ফিরবে। ভাই ভাই ও তোমাকে মারলো কেন? আমি তাকে বলেছিলাম যে তার বাবা এই ঘটকালি ব্যবস্থা করেছিলেন। আমি আমার বাবাকে মারতে পারবো না, তাই। আমি তাকে বলেছিলাম যে আমাকে 1 মিনিট না দিয়ে 10 বার দেখা করতে। তুমি কি জানো আমি কেন বাড়ি ছেড়েছি? তোমাকে চড় মারার পরেও কেন তুমি প্রশ্ন করেছিলে? ও তোমাকে এত জোরে চড় মারলো কেন? আমি বলেছিলাম আমাকে মারছো মারো, কিন্তু আরেকবার দেখা করতে আমি পারি? বললাম আমি বিয়ে করব না। মাথায় ঢুকলো না? পুরো পাগল ভাই। এবার শিওর আমাদের গ্রেপ্তার করাই হবে, তোমরা রেডি থাকো। চলো দেখা করো, আড্ডা মারি। এটা কে লিখেছে দেখ তো একটু। আ আ আ কোনো ফ্যান হবে মনে হচ্ছে। দেখা হলে না মজা দেখাবো। এটা তোর প্ল্যান? তোর মনে হয় এসবের জন্য তোর হাতে সময় আছে? আমি ভাবলাম এভাবেই বোঝাবো যে আমি চেঞ্জ হয়েছি। ওর ডিসিশন পাল্টাতে হলে আমাকে এসব করতেই হবে, তাই না? দেখতে আসা ছেলেদের চর মেরে ভাগায় তুই এর ডিসিশন পাল্টাবি? আমি ওকে মুখ দেখাবো না। ভাই আমি এই প্ল্যানে নেই, কিন্তু আগে থেকে বলে দিলাম। আমি ভেবেছিলাম শুধু বিয়ে করতে চাই, কিন্তু এ তো বেশি বেশি। থামো লোলা বাইক। ও ঠিক আছে যাও। এটা কি, সে কি বাইরে আসবে কি না? রিল্যাক্স ভাই। লোলা বাইক যা। সকাল থেকে ওয়েট করছি, এত দেরি কেন? স্যার এক্ষুনি রাইড বুক করেছেন, ওটিপি বলুন। দাঁড়াও। কি? গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। স্যার ওটিপি স্যার। জোরে জিজ্ঞেস করো। স্যার ওটিপি স্যার। 4357। এই যে কি? বিভা? আপনি বিভা? কি দেখছো? এটা মেয়ের নাম মনে হচ্ছে। তাই কমফোর্টেবলি বসুন ম্যাডাম। আমি একদম সেফলি চালাই।
5 স্টার রেটেড ড্রাইভার। মানে কি? অ্যাপে আছে রেটিং 2.5। মিস্টার বিবা, হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি? ঠিক করিনি, চলতে থাকো। এই এই, 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 কি হলো? এই শোনো, দাঁড়াও তো। এটাই না 5 স্টার ডাইভিং? কুকুর ছানা ছিল ম্যাম, রেটিং এর জন্য কি জীবন নেব? এই চলে গেল, এই চলে গেল। হ্যাঁ, চালিয়ে যাও। আমি হঠাৎ ব্রেক প্রয়োগ করেছি বলে আপনি আমাকে 2.5 দিতেন, কিন্তু আমি কুকুর ছানাটাকে বাঁচিয়েছি তাই নিজেকে 5 স্টার দেব। আপনি কি করেন ম্যাম? স্ট্যান্ড আপ কমেডি। লোকে বলে জীবনে অবশ্যই হাসি থাকা দরকার, আপনি মানুষকে হাসানোর কাজ করেন, খুব ভালো কাজ। আমার ভালো লাগে, কিন্তু সবাই বলে এটা রিস্ক। লাইফে রিস্ক না নেওয়াই সব থেকে বড় রিস্ক। তোমার জীবন কেমন? কি বলি ম্যাম, ওই পদ্ম পাতায় শিশিরের মতো, জানি না কোথায় যাচ্ছে, এটাও জানি না কিভাবে থামতে হয়। ওইখানে থামো। এই থামো থামো। আপনি 15 মিনিট দাঁড়াতে পারবেন? কি ভাই, 15 মিনিটস দাঁড়াতে বললো। 15 মিনিট দাঁড়াও। মিস্টার বিবা, ওয়েটিং চার্জ এক্সট্রা। ওকে, মিস্টার বিবা কি করছেন? ওয়েটিং। হাই। হ্যালো। স্ট্যান্ড আপ শোর স্লট দেবেন বলেছিলেন। শো এই উইকেন্ডে প্ল্যান করি? এই উইকেন্ডে নয়। এই বুধবারের জন্য শো দেখে ডিসাইড করুন। সরি ম্যাডাম, বিজনেস রিস্ক নিতে পারবো না। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। রিস্ক না নেওয়াই তো সব থেকে বড় রিস্ক। চলো, এই নাও, এটা ধরো। আপনার কাজ কি শেষ ম্যাডাম? তোমার কথাটাই আমি ওদের বললাম, আর আর এটা কাজ করেছে। দেখে মনে হচ্ছে তুমি লোলা ড্রাইভার নও। কে বলেছে যে আমি লোলা ড্রাইভার? আমি সারাদিন ধরে তোমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করেছি, চাইলে একবার দেখো। গুড জো। আপনি ম্যারিড ম্যাডাম? না, করে নিন বিয়ে, তাহলে আপনার হাজবেন্ড আপনাকে ড্রপ অফ করে দেবে। করবো না। আপনার বাড়িতে এটা জানে? হ্যাঁ, বলেছি। বলেছেন? আপনি সত্যি সাহসী। বাবা মাকে খবরটা দিলেন কিভাবে? কেন? বলুন না ম্যাডাম, আপনার অভিজ্ঞতা আমাকে হেল্প করতে পারে। আমার অভিজ্ঞতা থেকে শিখো না, তোমার মন যা বলে তাই করো। তাই করছি। থ্যাংক ইউ। তুমি এখানে কি করছো? চলো বাড়ি যাই। বাবা মায়ের সাথে থাকা একটা মেয়ের জন্য ছেলে পাওয়া যায় না। তুমি আলাদা থাকছো, বর পাওয়া কত কঠিন হবে জানো? না জানো না, তুমি স্বাভাবিক নয়। হ্যালো বস, কোনো সিনেমা চলছে নাকি এখানে? যাও। দাঁড়াও মা, বাড়ি চলো। বাড়িতে এসো, তোমার যা করার করো। আমি এখন রসিকতা করার মুডে নেই। এ হ্যালো হ্যালো হ্যালো, আমাকে বাড়ি ছেড়ে দাও। আমার বাড়ি। জানি স্যার। কিভাবে? ঠিক আছে, জানতেই পারো, সম্ভব। আমার মেয়ে তোমার বাইক চড়ে ঘুরে বেড়ায়। থ্যাঙ্কস, আড্ডা দিয়ে খুব ভালো লাগলো। ফোন তুলছে না কেন? থামো। হ্যাঁ বলো। যে লোকটার বাইকে উঠলে এখনো হ্যাঁ, আছে? কেন? ধরো ওকে। এই দাঁড়াও, কি করেছে? ওর সাথে সেলফি তুলে পাঠাও। সেলফি? কেন? এই এই একবার তাকাও দেখি। রেডি? এই হে ভগবান, একটা সেলফি তুলতে জানে না, এদিকে আমাকে বিয়ে দিতে চায়। গুড মর্নিং। হ্যালো, আমায় দেখতে চাও বললেই তো হতো, বাবার সাথে সেলফি কেন? এতই যখন ইচ্ছে তাহলে এসে দেখা করো। সত্যি? তাহলে আমায় প্ল্যান করতে হবে, পরে ফোন করছি, বাই। এই হ্যালো, ধুর ব্যাং। গুড মর্নিং। গুড মর্নিং। কি হয়েছে? কিছুই নয়। তুই বলছিলি বেরোবো, লোলা বুক করবো? ওকে। না, ওকে।
তোমার সাথে সিনেমা দেখতে চাই, বুক করে দে, দেখছি একে। ওকে, আজ কি প্ল্যান? কাজ শেষের পর সিনেমা দেখবো ম্যাডাম। আচ্ছা, একবার হেলমেট খোলো, কেন ম্যাডাম? দেখবো তুমি সত্যি ড্রাইভার নাকি নও। ম্যাডাম, ওটিপি বলুন। 6721। বিভা? ভালো নাম না? তাহলে ওটা কে ছিল? কোথায় ম্যাডাম? সিনেমা হলে, চলো। তো তুমি আমার জন্য অফিস বাঙ্ক করেছো? অফিসে? ভাই সুপার ফিগার। আর কি? আচ্ছা, কথা বলছে। রাতের কি প্ল্যান? আরে নির্লজ্জ। বলেছিলাম তোমার সাথে সিনেমা দেখবো, তোমার পাশে নয়। তো আমার সাথে সিনেমা দেখো। রাতের জন্য সুপার প্ল্যান আছে। ড্রাইভে নো, যাব, আই এম dinner সরি, করবো, সো একটা সরি। resort এ আমি থাকবো। আমি ভুল করেছিলাম, সরি। না 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 না, ভুল করছো না না না, আমি পারফেক্ট একদম বেবি বেবি। Let's go baby. ইউ ব্লাডি এ, ইডিয়েট! আরে কে রে? বাবা রে, বাবা রে, কে? খুব লেগেছে না রে? খুব মেরেছে। তুমি জানো না কে মেরেছে? না, আমি। সামনে এসো সামনে এসো। ছি, বুঝতেও পারিনি বয়ফ্রেন্ডের সাথে এসেছে। বয়ফ্রেন্ড না, হাজব্যান্ড। হাজবেন্ড? ওটা আমার শরীর। এবার তাহলে তোকে মারবো। ওটা ওর শরীর। ওরে বাবারে, কি কনসেপ্ট! ভগবান, পালা! বোন 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 বোন, সরি সিস্টার, আমি জানতাম না তুমি তোমার বরের সাথে এসেছো। সে আমাকে খুব মেরেছে। তোমরা দুজন খুব ভালো থাকো মাগো। আসি বোন। ইডিয়েট! কি জোরে মারলো বাবা। সেফলি বাড়ি পৌঁছে দিলাম, থ্যাঙ্কসও জানালে না। কে তুমি? নিজেকে আমার হাজবেন্ড ভাবো? তোমার এটা বলার কথা নয়, একটা মেয়ের এটা বলা উচিত। ওকে, কি করলে তুমি এটা বলবে? খুব সহজ। আমি একবার মজা করে কাউকে এরকম কিছু একটা বলেছিলাম, সে আমাকে ভুল ভাবলো। আমি আর বলবো না। আমাকে অন্য কারোর কথা বলো না, আমি অন্য এখন। তুমি যেই হও না কেন, আমার কিচ্ছু আসে যায় না তাতে। আমি বিয়ে করতে চাই না, আমি বর চাই না, আমি আমার চারপাশে আর কাউকেই চাই না। জাস্ট লিভ মি অ্যালোন। কাল ভেঙ্কটেশ্বর মন্দিরে পুজো আছে, আমার মানত আছে, তোমাকে আসতে হবে। আসার জন্য থ্যাঙ্কস।
আমি মন্দিরে। জানি, এখানে আনার প্ল্যানটা আমার ছিল। আমার মা বলেছিল। আমি তোমার মাকে ফোন করেছিলাম। ঝামেলা করো না। প্রমাণ চাইলে দেখো, তোমার মা মাথায় গোলাপ বেঁধে রেখেছেন। মা, ঠাকুর গোলাপ মশাই ছেলেটা দিয়েছেন। দিয়েছে। আমি লোলার লোক নই, আমি পুরোহিত। আপনাকে বলিনি। ও, তাহলে ঠিক আছে। গোলাপের জন্য থ্যাঙ্কস। ঠাকুর মশাই, আমার মেয়ের জন্য কার্তিক পূর্ণিমার পুজো করুন, যাতে ও ভালো স্বামী কার্তিক পায়। পূর্ণিমা? আজ কার্তিক পূর্ণিমা নয়। কিন্তু আমাকে মেসেজ করলেন যে। আমি কেন মেসেজ করব? পার্সোনাল মেসেজ আর পাবলিক মেসেজের পার্থক্য জানো না? এই আপনার মেয়ে পড়ে বোঝা উচিত ছিল। আমি কি এত বুঝি নাকি? তোর ভালো বিয়ের কথা শুনে আমি বিশ্বাস করেছিলাম, তাই। ঠাকুর তোমার ইচ্ছে মঞ্জুর করবে বলে মনে হয় না। এরাম বলে না, কখন কি কথা লেগে যাবে। দেখ, ওই নাম্বার থেকে কল আসছে। এটা কি পূর্ণিমা? এক সেকেন্ড। কতগুলো ফোন বন্ধ করবে? প্রার্থনা করো। হ্যাঁ বিভা, ধনঞ্জয় গোত্র। তোমার ফোন। বলুন পরে করতে। শুনলে? কি করছো? তোমাকে বোঝার চেষ্টা। আমার কি? তুমি খুব কনফিউজড। তোমাকে বলেছিলাম আমি তোমাকে দেখেছি, তুমি বিশ্বাস করোনি। ফুলের কথা শুনে লাফিয়ে উঠলে, আর যখন দেখা করতে বললাম তখন আমাকে এড়িয়ে চলতে শুরু করলে। তুমি সত্যি ভীষণ কনফিউজড। তো কি? শোনো, এই কনফিউশনে দুটো জিনিস হতে পারে। একটা হলো বিয়ে, আর অন্যটা হলো একাকিত্ব, যেটা খুব খারাপ। এই এই নমঃ শিবায়, নমঃ 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 শিবায়। হঠাৎ তোমার আবার কি হলো? এসব বলে আর কি হবে, যাই হোক। চলো, কি হয়েছে? কি? কিছুই না। আমি ভাবছিলাম আপনার ছেলে কোথায়? আমার ছেলেকে নিয়ে আপনার কি? ওর বিয়ে ঠিক হয়ে গেছে, এখনো ইউএসএ আছে, 10 দিনের মধ্যে আসবে। স্যার স্যার, আবার কি? ও কি আসবে নাকি এসে গেছে? এই কি বলছো তুমি? হ্যাঁ, সেদিন আমার ফুলের টবে তুমি লাথি মেরেছিলে কেন? হ্যাঁ, তো কি কোলে নিতাম নাকি? হ্যাঁ, অনেক হয়েছে, দাঁড়াও। স্যার, আমি আপনাকে বলছি, আপনার ছেলে এখানে না থাকলে ভালো। যদি আমি জানতে পারি যে সে এখানে এসেছে। এই, তুমি খেয়ে আছো নাকি বলো তো? তুমি থামো, থামো তোমরা। স্যার, বোঝার চেষ্টা করুন। মা, বিয়ের কার্ডটা আনো তো। নমস্কার আমার আঙ্কেল। বৌমা। ইনি কে? ইনিও এক মেয়ের বাবা, আমার ছেলের খোঁজ নিচ্ছিলেন। আমি বললাম যে তার বিয়ে ঠিক হয়ে গেছে, কার্ডটাও দাও মা। বিয়েতে আসবেন? এসো, চলো। স্যার, নিজের মেয়ের এবার বিয়েটা দিন, বুঝলেন? শান্তি পাবেন। ভগবান একে সুবুদ্ধি দিন। তোমার দরকার আশা, খুব শক্তিশালী আশার, আর আমি তা তোমার জন্য সেখানে রেখেছি। তুমি বইতে না পারলে বলো, একসাথে বইবো আমরা। এসো দেখা করি। আমি ঠিক তোমার পেছনে। জানি। ঘুরে দাঁড়াবে না? আমি তোমাকে দেখতে চাই না।
আমি তোমাকে সেই আশা দিতে পারবো না যা তুমি আমাকে দিয়েছো। আমি জানি না তুমি কে, এটাও জানি না তুমি আমার সম্পর্কে কি জানো। আমার বয়স তখন 16। আমি আমার বাবাকে অন্য মহিলার সাথে দেখেছিলাম। বাবা, তুমি এটা কেন করলে? মা থাকতো তুমি এরকম কেন করলে? আমি যা চাই আমাকে সব দিতে পারে না, তাই তুমি তাহলে এখনো তার সাথে কেন আছো? তাই যারা আলাদা আছে বা ডিভোর্সি তাদের দেখে কিছু মনে হয় না, কিন্তু যারা একসাথে থেকেও একে অপরের কাছাকাছি নয় তাদের দেখে খুব ভয় হয়। তারপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার লাইফ পার্টনার যেন আমার থেকে সবকিছু পায়। আমি এইভাবেই বড় হয়েছি যে আমিও যেন তার থেকেই সব পাই একইভাবে। আমি ভেবেছিলাম আমি নিজে আমার পার্টনার পছন্দ করব, নিজের মতো। আমার বাবা উল্টোপাল্টা লোকের সাথে বিয়ে দিতে চাইছিল, নিজেই ঠিক করে সমানে আমার ওপর এই নিয়ে চাপ দিচ্ছিল। একবার আমি ভেবেছিলাম যে আমি আমার পার্টনারকে পেয়ে গেছি, পরে বুঝলাম যে তাড়াহুড়ো করে আমি ভুল জুতো বেছে নিয়েছি। হয়তো আমার বাবা ঠিকই বলেছিল, হয়তো এটা আমার সমস্যা যে আমি সবার মতো নই। একটা বাজে যোগ বলবো। কি যোগ? ব্যাঙে ভরা একটা কুয়ো ছিল। কিছু ব্যাঙ আকাশের দিকে তাকিয়ে একটা গোল দেখতে পেল। অমনি তারা লাফাতে শুরু করলো, লাফাতেই থাকলো। নিচের ব্যাঙগুলো বারবার তাদের বলতেই থাকলো যে সেখানে সত্যি কিছু নেই। উপরের ব্যাঙগুলো সমানে শুনছিল নিচের ব্যাঙগুলো কি বলছে, আর তারা লাফানো বন্ধ করে চুপ করে বসে থাকলো। কিন্তু একটা ব্যাঙ লাফাতেই থাকলো। তুমি জানো কেন? তুমি জানো কেন? কেন? কারণ সে কালা ছিল। তুমি বলেছিলে যে এটা এখনো বাজে শেষ যোগ। হয়নি যোগ। পরে সেই বধির ব্যাঙ শুনতে শুরু করে, উপরে কিছুই নেই, উপরে কিছুই নেই, উপরে কিছুই নেই, উপরে কিছুই নেই। তুমি সেই কালা ব্যাঙটার মতো থাকো। তুমি জানো কেন স্ট্যান্ড আপ শো স্বামী স্ত্রীকে নিয়ে একসাথে হয়? কারণ এই যোগগুলোর পেছনে ব্যথা লুকিয়ে আছে। তুমি ভয় পাচ্ছ যে তোমার জীবন এভাবেই শেষ হয়ে যাবে। যদি সেই ভয় থেকে মুক্তি পেতে চাও তাহলে নিজের মধ্যে নতুনত্ব ধরে রাখো। এসো এই কুয়ো থেকে বেরিয়ে আসি আর মন ভরে হাসি। বেবা, শুনলাম তুমি বাড়ি ছেড়ে দিয়েছো। এই, তুমি জানো রিজেক্ট হতে কেমন লাগে, তাই না? এই, হেই, সমস্যা কি? স্টপ ইট। হ্যাঁ, আমি না বলে বিয়ে করেছি বলে? হ্যাঁ, আরে তুমি তো এত হট যে বিবাহিত পুরুষকেও লোভ দেখাতে পারো। আমাকে একটু সুযোগ দাও, তো একটা।
তুমি সবসময় সবাইকে 1 মিনিট সময় দাও, তাই না? আমাকে 1 মিনিট দাও সময়। দেখো একটু ঠকবে না তুমি, থামো। বলে দিলাম প্লিজ একবার। আরে থামো। এই এই বোকা, কাম ডাউন। খুব ভয় পেয়েছিলাম। কি হয়েছে? কাম ডাউন। ওকে, চিন্তা করো না, আগে শান্ত হও। আমি বলছি, আমি আসছি। আসবো? শান্ত হও। শোনো, তুমি একা নও। বিশ্বাস করো, একা নও। কিছুক্ষণ চুপ করে বসো। এই, হ্যালো। হ্যালো। ঘুম পাড়ানি গান শোনাও। আমি ঘুমিয়ে না পড়া পর্যন্ত লাইনে থেকো। আরে না, আমাকে ভয় পেও না। কাল আমাকে খুব মারধর করা হয়েছে। তোমার আমাকে বলা উচিত ছিল যে ওরকম তোমার জীবনে কেউ আছে। তাই তোমার পুরো জীবন ওর মতো মেয়ের সাথে থাকতে চাওয়া উচিত, বদলে মাত্র 1 মিনিট চাইলে। তুমি কে লেকচার দিচ্ছ আমায়? কে যেন বলেছিল, পরের বার যখন সে তোমাকে দেখবে বা মনে করবে, মোটেও যেন ভয় পাবে না, তার বদলে হাসবে। যাও। থ্যাংক ইউ। এই হাসি ধরে রাখো। সেদিন আমাকে বিশ্বাস করনি। যখন আমার মেয়ে ফিরে এলো তখন ভাবলাম এবার আমার জামাইকে হয়তো পাবো আমি। কি ভয়ানক, আবার এই ছেলেটাই চলে এসছে। কবে এসছো? বাবা, উত্তর দাও, আসার কারণটা জিজ্ঞেস করুন। আমি বিবাহের জন্য এসেছি, এই মেয়েটি আমার জন্য নয়। কি বললে? নিজের লাইফ পার্টনার খুঁজতে তুমি এতটা কনফিউজ কেন? হ্যাঁ, ওই মেয়েটা যে ওই সব প্রশ্ন করেছিল, কয়েকদিন ভালো লাগবে তাকে, এরপরে বাস্তবতার মুখোমুখি হতে হবে তোমাদের। ওইসব কল্পনা দুজনকে একসাথে থাকতে দেবে না। কেবলমাত্র একটা জিনিস মানুষকে একসাথে রাখতে পারে, অ্যাডজাস্টমেন্ট। সফল বিবাহিত জীবন পর একমাত্র যোগ্যতা এটা। আমরা সবাই বাস্তবতাটা জানি, এই কারণে আমরা একসাথে ভালো আছি। তুমি বুঝতে পারছো না? মোস্ট এলিজিবল ব্যাচেলার হওয়া সত্ত্বেও তুমি কিন্তু কনফিউজড। তুমি বুঝতে পারছো না বাবা,
সুখী জীবনযাপনের জন্য একজনের অনেক এলিজিবিলিটি প্রয়োজন। যদি তাই হয় তাহলে আমার মেয়ের এখানে থাকা উচিত নয়। সে কোথায়? ও আসবে। না, আসবে না। ও আসবে। আসবে না। তুমি কি এর সাথে দেখা করতে যাচ্ছ? ওর নামটা মনে আছে নিশ্চয়ই, হর্ষ? ওর 3 দিন পর বিয়ে। গতবার এঙ্গেজমেন্টের আগে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, এখন বিয়ের আগে তোমার সাথে দেখা করতে আসছে। কবে ঠিকঠাক দেখা করবে? তোমার মনে হয় যে ও তোমার জন্য রাইট পার্সন, তাই তো? ভাই, আমরাও কম্প্রোমাইজ করেই চলেছি। তুমি বলেছিলে যে অন্য কোনো উপায় আছে, তুমি সেটা বলছো না কেন? মনে হয় না এটা বললেও বুঝতে পারবে। এটা প্রমাণ করতে হবে, আর তা প্রমাণ করার জন্য আমার বিভাকে দরকার। তুমি ওকে অনেকবার ফোন করেছিলে, ও একবারও ধরেনি। নিশ্চয়ই খুব হার্ট হয়েছে। যদি হার্ট হয় তাহলে দেখা করে আমায় যোগ বলবে। তা হয়নি, তাই আমি এখনো আশাবাদী। ওকে, আমাদের দেরি হচ্ছে, একটা বিয়ে বাড়ি আছে। বলো তোমাকে কোথায় নামাতে হবে? কার বিয়ে ভাই? মেঘা আর হর্ষা। মেঘা আপনার কে হয়? আমার কাজিন ভাই। তুমি কে? আমি হর্ষ ভাই। তোমার কোনো প্রবলেম হচ্ছে? দেখো, বিয়ের পর তোমার জীবন পাল্টে যাবে। একটু থামো, একটু থামো, একটু। তুমি আমার প্রবলেম বুঝতে পেরেছো? কি বলছো? আমি তোমার জন্য কি করিনি? তোমার যত্ন নিয়েছি, ঘুম পাড়ানি, গান গেয়েছি, ম্যাগি রান্না করেছি। এই বাজে কথা বন্ধ করো। প্রথমবার আমার কাজ দরকার, প্রথমবার। আমি যা চাই তাই নয়, কিন্তু আরে যখন কিছুই পাওয়া যায় না, যা আছে আঁকড়ে ধরবো। এসো। বিভাকে তুমি চেনো? আরে তুমি চেনো না? এত বড় স্ট্যান্ড আপ কমেডিয়ান। বিয়ের সমস্ত আচার খুব বোরিং, এখন স্ট্যান্ড আপ কমেডি হবে। চলো চলো সবাই চলে এসো। এটা কি? ওই মেয়েটা এখানে কেন? শো করতে এসেছে, চলে যাবে। আমাদের হাসাতে না পারলেও ঠিক আছে, আমাদের নিয়ে চোখ না বানালেই কৃতজ্ঞ থাকবো আমরা। হর্ষ, ভিভা নিশ্চয়ই খুব হার্ট হয়েছে। কি জানে কেমন কমেডি করবে। আই হোপ ও তোমাকে নিয়ে কোনো রসিকতা করবে না। প্রথমবার ভারতীয় ইতিহাসে, ভূগোলে, ফিজিক্সে, কেমিস্ট্রিতে একটা বিয়েতে স্ট্যান্ড আপ কমেডি শো হচ্ছে। আমি বিভা, বড় কনেকে অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। স্বামী স্ত্রীর রসিকতা আমার সর্বকালের পরিত্রাতা। মা, আমাদের উপর রসিকতা করা বন্ধ করো। কেন? থামো। ঠিক তো? হ্যাঁ। ওকে, আজকে আমি নিজের কথা বলবো।
এমন একজন ব্যক্তি আছেন যিনি আমাকে অনেক প্রভাবিত করেছিলেন। তার নাম সুব্বু, আমার বাবা। হ্যাঁ, ঠিকই, তার নাম সুব্রমণ্যম। কিন্তু তুমি যদি আমার গল্প শোনো বুঝতে পারবে এটা সম্মানজনক যে আমি তাকে সুব্বু বলে ডাক। সত্যি এমনই আমাকে সে বিরক্ত করেছিল। আমি যদি সুব্বুকে জিজ্ঞাসা করি, সে বলে আমি পাত্রদের রিজেক্ট করে তার উপর টর্চার করছিলাম। সে আমাকে তাসের প্যাকেটের মতো ছেলের ছবি দেখাচ্ছিল। আমি একজন রাজা খুঁজছিলাম। 13টা কার্ডই জোকার বেরোলো। সবাই জোকার হলে আমি কাকে সিলেক্ট করব? খেলা বাতিল, আর আমিও সেখান থেকে বলছি সত্যি। তখনই সে আসে, আমার রাজকুমার। আমি মোটেও বিয়ে করতে চাইনি, কিন্তু আমার রাজকুমার আমাকে ভোলাতে থাকে সুন্দর ডেটিং নোট লিখে, তাও আবার আমার অজান্তেই আমার নোটবুকে। আমি ভেবেছিলাম এটা সুব্বুর পাঠানো কোনো জোকার, তাই আমি একটা লোলা বাইকে উঠি। তারপর সে আর আমি চিটচ্যাট শুরু করি। আমি বুঝলামই না টাইম কিভাবে কেটে গেল। বাইক থেকে নামার পর বুঝলাম যে সে লোলা ড্রাইভার ছিল না, এটা সেই পোকাটা যে আমার খাতায় হাবিজাবি লিখতো। আমি ভাবলাম সুব্বুর জোকার তো এতটা স্মার্ট হতে পারে না, তাই আমি তাকে দেখা করার জন্য চ্যালেঞ্জ জানালাম, যাতে দেখা করে মজা দেখাতে পারি। একদিন আমার সামনে একটা গোলাপি বেলুন রেখে দিল, যার উপর আশা লেখা ছিল। সেই বেলুন দিয়ে সে আমার বিয়ের ভয় থেকে মুক্তি দিতে চেয়েছিল। আশা আমাকে শক্তিশালী করবে, তাই না? তাই দিয়েছিল। আমি এসব নিয়ে ভাবতে ভাবতে ঘুরে বেড়াচ্ছিলাম। তখনই আমি একটা লোককে দেখি। অন্ধকার ছিল, আশেপাশে কেউ ছিল না। আমি কাঁপতে শুরু করলাম। আমি সেই লোকটাকে জিজ্ঞাসা করলাম সে কি চায়। সে বলে একটা সুযোগ। আমি তখনই কোনোভাবে পালিয়ে বাড়ি আসি। আমি তখনও কাঁপছিলাম। মনে হলো সেই ভয় থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় কারোর সাথে কথা বলা। তাই আমি আমার কন্ট্যাক্ট লিস্ট খুঁজলাম। কাউকে ফোন করতে ইচ্ছা হলো না। সুব্বুকে ফোন করার কথা ভেবেছিলাম, কিন্তু জানতাম সে বলবে তুমি ওখানে কেন গেছিলে, এখানে চলে এসো। আমার পরিস্থিতি বুঝতে পারবে না। হঠাৎ আমার মনে হয়েছিল আমি খুব একা, খুবই একা। কন্ট্যাক্ট লিস্টে কটা নাম্বার আছে তা গুরুত্বপূর্ণ নয়। আমাদের একজনকে দরকার যার সাথে আমরা যে কোনো মুহূর্ত ভাগ করে নিতে পারি। হয়তো সেজন্যই সবাই বিয়ে করে। তখনই আমি তার মেসেজ পাই। দেখি লেখা ছিল কাম ডাউন, তুমি একা নও। এই একটা মেসেজ আমাকে অনেক সাহস দেয়। আমি ঘুমিয়ে পড়া না পর্যন্ত তাকে ঘুম পাড়ানি গান গাইতে বলেছিলাম। আমি ঘুমানোর আগে পর্যন্ত সে গান গেয়েছিল। কতদিন পরে আমি শান্তিতে ঘুমিয়েছিলাম, সাউন্ড স্লিপ। সেই সমস্ত ভয় মুছে ফেলেছিল যা আমার মধ্যে ছিল, আমার বাবার জন্য। সত্যিই তাই, একটা উপকথা দিয়ে। অদৃশ্যভাবে সে আমাকে দেখায় তার সাথে বৈবাহিক জীবন আমার কেমন হবে। আমি তার সাথে দেখা করার কথা ভেবেছিলাম। আমি ওয়েট করছিলাম যাতে গর্বের সাথে আমি আমার বাবাকে দেখাতে পারি যে এই একজন। তার আগে বাবা আমাকে জানালো সে বিয়ে করছে। এই প্রথম আমার চোখে জল এলো, কিন্তু সে আমাকে ঠকিয়েছে বলে নয়। অনেকদিন আগে তাকে বলা কিছু কথার জন্য সে ফিরে আসে। আমি সবসময় ভাবতাম কোথাও কেউ আমার জন্য জন্ম নিয়েছে। এখন ভাবলাম সে আমার কথা থেকে জন্ম নিল কিনা। রেকর্ড হয়ে যাক, ভিডিও ক্যামেরা লাগলো।
কালের ছেলে সে কি সত্যি আমার জীবনকে স্থির করার জন্য এতটা চেষ্টা করেছিল? সে বলল তোমার হাসি ধরে রাখো। সে কি একবার চেষ্টা করেছে যাতে তার পরিবার আমাকে মেনে নিতে পারে? যখন তার কথা ভাবি, আমি এখনো আমার চোখের জল থামাতে পারি না। এই মুহূর্তে আমি তাকে জড়িয়ে ধরতে চাই, এক্ষুনি। কিন্তু জানি না আমি কখনো আর তাকে জড়িয়ে ধরতে পারবো কিনা, অন্তত এই জীবনে। গল্পটা এখানেই বন্ধ করার জন্য ক্ষমা প্রার্থনা করি। দাঁড়াও, দাঁড়িয়েছি, বলো। তুমি বিয়ে করতে চাও নাকি অন্য কিছু, সেটা পুরোপুরি তোমার ব্যাপার। যাও, যা খুশি তাই করো। আজ থেকে আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই। তো যাওয়ার আগে এই মেয়েটার কাছে মনে করে ক্ষমা চেয়ে যাবে। মেঘা, তুমি কি চাও? আমি ক্ষমা চাই, নাকি তুমি শুনতে চাও আমি কেন বিভাকে বিয়ে করব? বিভা অলরেডি আমার সাথে দেখা করে সব বলেছে আমাকে। আমি সব বুঝতে পেরেছি। আসলে আমি ওকে ফোন করেছিলাম, কিন্তু আঙ্কেল, মনে হয় তুমি হর্ষাকে ঠিকমতো বুঝতে পারোনি। এক্স্যাক্টলি। সেদিন সবাইকে বলতে চেয়েছিলাম যাতে তোমরা বুঝতে পারো, কিন্তু তুমি বলেছিলে যে বিভা আমার সাথে কখনোই থাকবে না। এখনো এখানে আছে। বুঝতেই পারছি না কেন তোমরা আমার কথা শুনছো না। তুমি কি বলেছিলে? সুখী থাকার একমাত্র যোগ্যতা হলো কম্প্রোমাইজ। কিন্তু বাবা, অন্য কিছু আছে। আমরা এক্ষুনি বিভার কাছ থেকে শুনেছি রোম্যান্স এটাই সঠিক যোগ্যতা। প্রথম যেদিন আমি বিভার সাথে দেখা করেছিলাম, সে জিজ্ঞেস করেছিল তুমি তোমার বিবাহিত জীবন থেকে কি আশা করো। আমি বোকার মতো কিছু বলেছি, এমনকি প্রেমও বলেছিলাম। কিন্তু পরে আমি বুঝতে পেরেছি রোম্যান্স ভালোবাসার চেয়ে বড়। আমি খুব রোমান্টিক জীবন চাই। এর মানে কি আমরা কিন্তু রোম্যান্স ছাড়াই বিবাহিত জীবন কাটিয়ে দিচ্ছি? আমাদের সন্তান মামা, তোমাকে এটা কিভাবে বোঝাবো? তুমি ভালোবাসা বোঝো, তারপর যখন আমি রোম্যান্স বলি কেন খারাপ কিছু ভাবো? বন্ধ দরজার পেছনে ওই 10 মিনিট, ওটা রোম্যান্স নয়। রোম্যান্স মানে ভালোবাসার বহিঃপ্রকাশ। সবাই বলবে যে তারা প্রেমে পড়েছে, কিন্তু তাদের মধ্যে কজন ভালোবাসার প্রকাশ করতে জানে? এই কিভাবে বলছো আমরা প্রকাশ করি না? আমি করি। 1 মিনিট, ঠিক কিভাবে তুমি ভালোবাসা দেখাও? উপহার কিনে টেবিলে সেটা ফেলে দিয়ে নিতে বলে? ভালোবাসা শুধু দামি উপহার কেনা নয় স্যার, তাকে খুশি করার মাধ্যমেও সেটা দেখানো যায়। এভাবেই তুমি ভালোবাসা দেখাও। বড়দের সঙ্গে এইভাবে কথা বলো তুমি? আমরা এসব কিছুই জানি না। যখন তোমার স্বামী চারপাশে থাকে, তুমি তাকে আরো টাকা কামাতে আর লাক্সারি দিতে বলো, কিন্তু যখন সে কাজে যায় তখন তুমি অভিযোগ করো। যদি তুমি কিছুটা ভালোবাসা প্রকাশ করো,
বুঝতে পারবে আসলে বিলাসিতা কি। কেউ কেউ শুধু বলেন যে একজন ব্যক্তি তাদের সন্তুষ্ট করতে পারে না। যদি একজন আপনাকে সন্তুষ্ট করতে না পারে, কেউ পারবে না। সুখী হওয়ার জন্য দুজন বিয়ে করে, কিন্তু তারা কেবল একে অপরকে কষ্ট দেয়। যখন সবাই সেই কষ্ট পেতেই থাকে, নিজেকেই বোঝায় কম্প্রোমাইজ করা ভালো। আমার মনে হচ্ছে সবাই আমাকে প্রাণহীন জীবনযাপন করতে বলছে। আমি আমার জীবন সঙ্গীর সাথে এই ধরনের জীবনযাপন করতে ইচ্ছুক নই। আমি আমার জীবন সঙ্গিনীর সাথে খুব ঘনিষ্ঠ হতে চাই, খুব ঘনিষ্ঠ। বিভা এমন একজন যে জীবনে উপভোগ করতে জানে। বিভা এমন একজন যে জানে রোম্যান্স অপরিহার্য। ম্যারিড লাইফ জীবন বাঁচিয়ে রাখার জন্য, আকর্ষণীয় করার জন্য তাদের শরীর স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত, কারণ তাদের শরীর কেবল তাদের নয়, তাদের সঙ্গীদেরও। এই চিন্তা খুব রোমান্টিক। একটি মেয়ে তার পাশে তার স্বামীকে পেতে ইচ্ছুক এবং তার উভয় নেভার এন্ডিং কনভারসেশন খুব রোমান্টিক। আমি সানসেট পছন্দ করি, কারণ আমি জানি যে আমার জীবন সঙ্গী বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে। তা আমার বেঁচে থাকার ইচ্ছে আরো বাড়িয়ে দেয়। এইভাবে চিন্তা করলে যদি ডার্টি মাইন্ড হয়, তাহলে কিছুটা ডার্টি মাইন্ড হতে হবে। আঙ্কেল, তুমি আমাকে কি জিজ্ঞাসা করেছিলে? আমি বিয়ে করতে চাই নাকি লিভ ইন, তাই না? এটাও একটা লিভ ইন, চিরস্থায়ী লিভ ইন। আমি এইসব জানতাম না, তাই আদালতে চুপ করেছিলাম। কিন্তু এখন আমি গর্বের সাথে বলছি, আমার বিবাহিত জীবন খুব ভালো হবে। আমাকে বিভার সাথেই বিয়ে দাও। আমি ভেবেছিলাম এ নিয়ে পড়বে, কিন্তু এ তো কাঁপিয়ে দিল। বাবু, বিভার নিশ্চয়ই খুব খারাপ লাগছে। যাও হাসাও, ওর সঙ্গে কথা বলো, গিয়ে জড়িয়ে ধরো। আমার মা বলেছিলেন তোমাকে জড়িয়ে ধরতে, আর কি? তোমাকে চিয়ার আপ করতে। আর আমাদের একসাথে অন্তত 25,000 বার খাবার খেতে হবে। একসাথে কমপক্ষে 9,000টা রাত কাটাতে হবে। একশো বার ঘুরতে যেতে হবে। আর সবচেয়ে বেশি আমাদের